রক্তের সম্বন্ধ। এখন সবাই যখন যে যার ঘরে ফিরে যাচ্ছে তখন সবার মনেই পুরনো দিনের কিছু স্মৃতি। কিন্তু আমার মেয়ে শ্রেয়ার স্বামী মোহন, এর চোখে কোনো পুরনো স্মৃতি নেই, বরং এর চোখে একটা পুরানো অভ্যাস উঁকি দিচ্ছে, মিথ্যা বলার অভ্যাস। এ কোনোদিন কখনোই কারোর ক্ষতি করবার জন্যে মিথ্যে কথা বলেনি, কিন্তু ওই যে অভ্যাস, কারণে অকারণে মিথ্যে কথা বলে, আর সেটা ঢাকার জন্যে আরও একটা মিথ্যে। আজ আবারও মিথ্যা কথা বলার জন্য প্রস্তুত। শ্রেয়া, তুমি যাও, আমি তোমার সঙ্গে আসতে পারবো না। যেতে পারবে না মানে? আসলে কি বলতো, মুম্বাইয়ে একটা জরুরি কাজ এসে পড়েছে, অফিসের ফোন এসেছিল আমার কাছে, তাই আমাকে এখানেই থাকতে হবে। কিন্তু মোহন, আমি একা কি করে যাব? আরে তুমি কি একটা বাচ্চা নাকি শ্রেয়া? আই এম সরি শ্রেয়া। শ্রেয়া দেখো, কাজটা খুব দরকারি। শ্রেয়া, আমি তো বাড়িতে ফোন করে বলে দিয়েছি, কেউ না কেউ তোমাকে নিতে চলে আসবে। আর ওই দেখো, বাস ছাড়ার টাইম হয়ে গেছে, আমাকে বাড়ি পৌঁছে একটা ফোন করবে, ঠিক আছে? কথাটা বোঝার চেষ্টা করো। তোমাকে এভাবে একা পাঠাতে আমারও ভালো লাগছে না, কিন্তু কি করব, আমি বাধ্য। আমি আসি, প্লিজ। একটা মিথ্যে ঢাকার জন্যে আর একটা মিথ্যে। মোহন শ্রেয়াকে মিথ্যে কথা বলেছে কারণ ওর সেই মিথ্যেটা ঢাকতে হবে যেটা ও পুলিশের কাছে বলেছে। যে লোকটি আমার নামে সুইসাইড নোট লিখেছিল তাকে চিনতে মোহন অস্বীকার করল। যেখানে ওই লোকটি মোহনের আমন্ত্রণেই বিয়ে বাড়িতে এসেছিল, মোহনের এই মিথ্যা অনেক লোকের ক্ষতি করতে পারে। কিন্তু তবুও এই মিথ্যাটা ঢাকার জন্যে ওই লোকটি স্টুডিওতে পৌঁছল যে বিয়ের ছবিগুলো তুলেছিল। আমার নাম মোহন, আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল। হাই, ইয়া প্লিজ কাম হিয়ার। আসুন আসুন। স্যার, এই হলো সেই ভিডিও রেকর্ডিং যেটা আপনি দেখতে চেয়েছিলেন। এই যে, পজ করো। এই লোকটাকে আমার সঙ্গে যেখানে যেখানে দেখা যাচ্ছে ওই পোর্শনটাকে কেটে দাও। আচ্ছা। এই লোকটাকে কোনোভাবেই যেন আমার সঙ্গে দেখা না যায়। হয়ে যাবে। এই যে, কিছু টাকা আছে তোমার জন্য। ব্যাস এইটুকুই? এখন আমার কাছে এতটাই আছে, পরে তোমাকে আরো পাঠিয়ে দেব। ব্যাস, আমি যেটা বলেছি তুমি শুধু সেটা করো, নয়তো আমি খুব বড় সমস্যায় পড়ে যাব, বুঝেছো? আচ্ছা। আর একটা কথা, এই ব্যাপারে যেন কেউ জানতে না পারে। সেরকমই হবে। থ্যাংক ইউ। আজ পর্যন্ত মোহনের বন্ধুরা, ওর বাড়ির লোকেরা ওর ছোটখাটো মিথ্যাগুলোকে ধরতে পারত না, কিন্তু আজকে ওর মিথ্যা অনেক বড়, আর আজ ওর মিথ্যার ওপর কড়া নজরদারি চলছে। ভালো কাজ করেছো তুমি। বিয়ের ভিডিও ফুটেজ উনি যেমন ভাবে চাইছেন এডিট করে দিয়ে দাও।
কিন্তু হ্যাঁ, উনি যেন এটা জানতে না পারেন যে আমরা সব কিছু জানি। মনে থাকবে? ওকে স্যার। সো কেমন লাগছে গোয়ালিয়রে এসে? জানো সন্ধ্যা, গোয়ালিয়র একদম মুম্বাইয়ের মতন নয়। এখানকার রাস্তাঘাট, এখানকার পরিবেশ, এখানকার মানুষজন সবকিছুই মুম্বাইয়ের থেকে এতটাই আলাদা যে এখানকার অন্ধকারটা তো আলাদা নয়, আমার তো শুধু ওটারই অভ্যেস আছে। যুবরাজ, অন্য কোনো কথা বলো। আলাদা হবে সন্ধ্যা। ওখানকার আর এখানকার অন্ধকারেও পার্থক্য থাকবে। ওখানে তোমার অন্ধকারের কাছে থাকার অভ্যেস ছিল, আর এখানে এখানে অন্ধকার তোমার কাছেও ঘেঁষতে পারবে না। এখানে তুমি আমার চোখ দিয়ে আলোকিত হবে আর পৃথিবীও দেখবে। এসো সন্ধ্যা, আমরা বাড়ি পৌঁছে গেছি। সাবধানে, সিঁড়ি আছে। এসো। এই সন্ধ্যা এখনো খুব উদাস হয়ে আছে মনে হচ্ছে। ও আবার ওর বাবার মৃত্যুটা নিয়ে এখনো। সরি। হ্যাঁ পঙ্কজ, ও যে আঘাতটা পেয়েছে সেটা সামলানো খুব একটা সহজ নয়। আসলে ওর বাবাকে খুবই ভালোবাসতো, আর সাভারকর বাবুর সবচেয়ে আদরের মেয়ে এই ছিল। হ্যাঁ, আমাদের এটা চেষ্টা করতে হবে যে ও যেন পুরনো স্মৃতি বেশি মনে না করে। হ্যাঁ, বৌদি, ওয়াও বৌদি, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। আমাদের যুবরাজ দাদা ভীষণ লাকি যে তোমাকে পেয়েছে। সত্যি বলতে আমাদের দাদাও কোনো অংশে কম নয় কিন্তু। একদম। দিদি, তুমি দাদার প্রশংসা পরে করো, এখন আমি বৌদিকে ঘরে নিয়ে যাব। না না, বৌদি আমার সাথে আগে কথা বলবে। দিদি প্লিজ। প্রিয়া, জ্যোতি, তোমাদের বৌদি এখন ক্লান্ত, নাকি বিশ্রাম করতে দাও, কথা পরে বলে নিও। যুবরাজ, বৌমাকে এবার ঘরে নিয়ে যাও।
হ্যালো। বাস পেয়েছো? হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, কি করছো? তাড়াতাড়ি কথা বলো। 1 মিনিটের বেশি এখান থেকে কথা বলা যাবে না। ওটা নন এসি বাস তো? ওই নন এসি বাস পাইনি, আর এমনিও রাতে ট্রাভেল করতে ভয় লাগে। সেই জন্য এসি বাস। এসি বাস? তার মানে 400 টাকা এক্সট্রা? তোমার না টাকার কোনো হিসেব নেই। আর নন এসি বাসে তোমার কি প্রবলেম? হ্যাঁ, ভয় পাও কেউ তোমাকে কিডন্যাপ করে নেবে? এত ভালো সৌভাগ্য আমার হয়নি। 1 মিনিট হয়ে গেছে, বাই। হ্যালো হ্যালো। কন্ডাক্টর, ও কন্ডাক্টর ভাই, এই এসি বাসটার পুরো ভাড়া দিয়েছি তো আমি, নাকি? তাহলে গরম কেন করছে আমার? এসি ফুল করো। শোনো মা, তোমার ফোন থেকে আমার স্বামীকে কি আমি একটা ফোন করতে পারি? ওনাকে বাসের নম্বরটা বলতে হবে। তোমার ফোনের বিল এত বেশি কেন আসে? ফোনটা গল্প করার জন্য নয়। আমাকে ক্ষমা করে দেবেন আন্টি, আসলে কি হয়েছে না, ফোনের আউটগোয়িংটা বন্ধ। আচ্ছা, নিহার, তুই তো জানিসই যে আমার ফাদার ইন ল মারা গেছেন। আদি, বাইরে বাচ্চারা আছে, একটু দেখো না প্লিজ। ডোন্ট ওয়ারি সাক্ষী, বাইরে হয়তো খেলছে। না না, তোকে নয়, আমার স্ত্রীর সাথে কথা বলছিলাম। তুই আমাকে এটা বল যে বস আবার রেগে যাননি তো? না, ওনার মেল এসেছে তাই ভাবলাম রিপ্লাই করার আগে তোর সাথে কথা বলিনি। থ্যাংক গড উনি রাগ করেননি। ঠিক আছে চল, অফিসে দেখা হচ্ছে, বাই। মিস্টার আদিত্য, কতবার আপনাদের বলেছি আপনার ওই পাগল বাচ্চাগুলোকে সামনে রাখুন। মিসেস লালবানি, কি হয়েছে? আমার বাচ্চারা কি করেছে? কি করেছে? আরে এটা জিজ্ঞেস করুন যে ওরা কি করেনি। আপনি আমার বাচ্চাদের পাগল বললেন? হ্যাঁ, পাগল বললাম। ওদের কাণ্ড দেখলে যে কেউ ওদের পাগল বলবে। মিসেস লালবানি, আমার বাচ্চাদের সম্বন্ধে খবরদার আর এরকম কথা বলবেন না। আমি জানি যে আমার বাচ্চারা দুষ্টুমি করে, কিন্তু বাচ্চারা দুষ্টুমি করবে না তো আর কে করবে? দুষ্টু? আরে গুন্ডা ওরা, গুন্ডা। মিসেস লালবানি, রিল্যাক্স রিল্যাক্স। মিসেস লালবানি, বাচ্চাদের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি শুধু এটা বলুন যে ওরা কোথায়। দেখুন দেখুন কি করেছে আপনার সুপুত্ররা। আমার নাতনি রিয়ার অবস্থা কি করেছে দেখুন। খুব দুষ্টু হয়ে গেছে আমাদের বাচ্চারা। আজ ওদের এমন শিক্ষা দেবো, এমন শিক্ষা দেবো, আপনি শুধু একবার বলুন ওরা কোথায় রয়েছে। তুমি নয়, আমি দেব ওদের শাস্তি। সারা দিন ঘরের মধ্যে বন্ধ করে রাখবো, কিচ্ছু খেতে দেবো না। কি বললেন আপনি? আপনি আমাদের বাচ্চাদের ওই ঘরে বন্ধ করে রেখেছেন? হাউ ডেয়ার ইউ মিসেস লালবানি! আমি আজকে আপনাকে ছাড়বো না। আমি ছাড়বো না তোমাদের। সেক্রেটারিকে কমপ্লেন করে তোমাদের সব কাটাকে এই সোসাইটি থেকে বের করে ছাড়বো। উনি নাকি আমাদেরকে সোসাইটি থেকে বার করে দেবে? আপনার রাজত্ব চলছে নাকি? আমিও দেখে নেব। আরে যাও তো। সাক্ষী, রিল্যাক্স রিল্যাক্স। দেখো দেখো, আর নিজেদের শোধরাও। তোমাদের জন্য আমাদের সোসাইটি থেকে বের করে দেবে বলছে। বাবা, আমরা তো সেলুন সেলুন খেলছিলাম, তো রিয়া এসে আমাদের বলল আমার চুলটা ভালো করে কেটে দে, তো আমরা কেটে দিলাম। দেখো কত সহজেই কথাগুলো বলে দিচ্ছে, চুল কেটে ফেললো। নির্লজ্জ কোথাকার। নির্লজ্জ তো রিয়া আন্টি, হেয়ার কাট করিয়ে নিল আর পয়সাও দিল না। চিটার কোথাকার, দেখাচ্ছে মজা। চুপ করে থাকো তোমরা দুজন, চলো আমার সাথে। এত বদমাশ হয়ে গেছে তোমরা দুজন, তোমাদের জন্য কথা শুনতে হচ্ছে। আদি, এখন তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এত কিছু তো শোনালেন উনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো কিছু শুনতে চাও? সোসাইটি থেকে বের করে দেওয়ার কথা বলছেন উনি। এই সব কিছু তোমার জন্য হয়েছে। বললাম বাচ্চা দুটোকে একটু দেখো, কিন্তু না, এখন চলো এখান থেকে। উনি নাকি সোসাইটি থেকে বের করে দেবেন, যেন এটা ওনার রাজত্ব। আর তোমরা দুজনও না, তোমাদের জন্যই এত কিছু হয়েছে। এটা কি করছো তোমরা? ঘর বন্ধ ছিল আর অবস্থা দেখো, দুবার পরিষ্কার করলাম, তাও দেখো ধুলো যেতেই চায় না। কি করছো? আরে এইভাবে করে না,
তুমি সারাদিন বাচ্চাদের সঙ্গে খেলা করো, ও সব কাজ আমাকে করতে হবে। হ্যাঁ আরে সবিতা, আমি তোমাকে কতবার বলেছি একটা কাজের লোক রেখে নাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। 2000 টাকা নেবে? হ্যাঁ, বাজে খরচের জন্য এত টাকা নেই বাবা, তার উপরে আবার কত নাটক। আরে তুমি তো একটু আরাম করতে পারো তাহলে। এত টাকা খরচা করার শখ যখন, ওই 2000 টাকা প্রত্যেক মাসে আমাকে দেবে। এমনিতে আইডিয়াটা খারাপ নয়। আরে জোশ ভাই, চুপচাপ নিচে রেখে দাও, যা বলছি করো। রাখো, চলো। তোমার দান। হ্যাঁ আমার। এই নাও, জিতে গেছি। ওই যে তোমার বন্ধু এসেছেন, দীপেশ বাবু। শোনো, ওই তোমার বন্ধু দীপেশ বাবু রোজ এখানে কি করতে আসেন? আমার ওই লোকটাকে একদম পছন্দ নয়, মুখ আর স্বভাব একটাও ভালো নয়। এই সমস্ত লোকজনদের বাড়িতে কেন ডাকা বলো তো? বাচ্চারা বড় হচ্ছে, কত সৌভাগ্য আমার যে আপনার দর্শন পেলাম। কি দাদা, টাকা নেওয়ার পর থেকে তো তোমার পাত্তাই পাওয়া যায় না। হ্যাঁ দেখুন দীপেশ বাবু, আপনি একটু আসতে বলুন। বাড়িতে টাকা পয়সার ব্যাপারে কেউই জানে না। চলুন আমরা একটু বাইরে গিয়ে কথা বলি। 15 দিন ধরে তুমি তো বাইরেই ছিলে, তাই না? ফোন ধরো না আর করো না। হ্যাঁ দেখুন দীপেশ বাবু, আমি আপনাকে সব বলছি, এখানে নয়, আপনি বাইরে চলুন প্লিজ। তোমার কথা শোনার তো আমার একদমই ইচ্ছা নেই। যাক, যখন এত করে বলছো, বাইরে গিয়ে একটু ভালোভাবে কথাই বলে নেওয়া যাক। চলো 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 চলো। জ্ঞান ফিরলে আমাকে জানিও। কতক্ষণ চুপ করে থাকে দেখি। স্যার, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমরা মোহনকে অ্যারেস্ট করছি না কেন? ওর বিরুদ্ধে আমাদের কাছে এত প্রুফ আছে। প্রমাণ তো আছে সিন্দে, কিন্তু একটা কথা ভুলে যেও না, প্রত্যেক অপরাধীর একটা পরিচয় থাকে, আর একটা উদ্দেশ্য, আর একটা মাথা। সবে তো আমরা একটা মুখ খুঁজে পেয়েছি, কিন্তু এই সব কিছুর পেছনে কার মাথা কাজ করছে আর এই সব কিছুর কারণ কি, সেটা আমাদের খুঁজতে হবে। তারপরেই সিন্ধে আমরা আসল অপরাধীকে ধরতে পারবো, তার আগে নয়। হ্যাঁ দিদি, আমি এখানে ভালো করে পৌঁছে গেছি, সেটা বলতেই ফোন করেছিলাম। ভালো হয়েছে তুই ফোন করেছিস, আমি তোর ব্যাপারেই ভাবছিলাম জানিস। সন্ধ্যা, কেমন লাগছে শ্বশুর বাড়িতে? সবাই কেমন ওখানে? সবাই খুব ভালো, যখন থেকে এসেছি সবাই আমারই খেয়াল রাখছে, একদম নিজের বাড়ির মতোই লাগছে। তো খুব ভালো কথা রে সন্ধ্যা। দেখ, তুইও সবার খেয়াল রাখিস, এখন ওটাই তোর বাড়ি। হ্যাঁ হ্যাঁ দিদি, আচ্ছা আমি রাতে আবার ফোন করব, এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ, ততক্ষণে আমিও ঘরটা পরিষ্কার করি, নিজের বাড়ি তো আর মনে হচ্ছে না এটাকে। চল রাখছি রে, ভালো থাকিস। আচ্ছা দিদি। নিজের দিদির সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, ওই দিদি বলেছিল এখানে পৌঁছে যেন আমি একটা ফোন করি। খুব ভালো করেছো তুমি। আর এটা কি জানো, তোমার দিদি ভীষণ ভালো মানুষ। আমার দিদি তো শুধু সম্পর্কেই আমার দিদি, না হলে তো সব বোনেদের কাছে, বিশেষ করে আমার কাছে একদম আমার মায়ের মতো। আমার তখন মাত্র 5 বছর বয়স, যখন আমি আমার মাকে হারিয়েছি। তখন থেকে দিদি আমাকে বড় করেছে। আমি জানি মা, তোমার ভালো ব্যবহার তোমার দিদিরই শিক্ষা। যুবরাজ আর এই বাড়ির সৌভাগ্য যে তোমার মতো একজনকে বাড়ির বউ হিসেবে পেয়েছি। এটা
এটা কি পড়ালেন মা? এটা তোমার জন্য। মা, এসবের কি দরকার ছিল? অমন কথা বলে না সন্ধ্যা। মা তোমার মঙ্গলের জন্য হারটা নিয়ে এসছে। মা, এটা আমাদের পারিবারিক হার। যখন আমি বিয়ের পরই বাড়িতে এসেছিলাম তখন আমার শাশুড়ি মা এটা দিয়েছিলেন আর বলেছিলেন এই হারের মুক্তোর মতো এই সংসারকে উজ্জ্বল করে রেখো। এখন এই হারের দায়িত্ব তোমার, আর এই সংসারকে সুন্দর রাখার দায়িত্ব তোমার। এই বাড়ির মান সম্মানের সবসময় খেয়াল রেখো মা। চা তো খাওয়া হয়ে গেল, এবার একটু কাজের কথা হোক। হ্যাঁ, দেখুন দীপেশ বাবু, আপনি আমাকে শুধুমাত্র 1 মাসের সময় দিন, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেব। কি পুরো টাকা ফেরত দেবে তুমি? আজ পর্যন্ত তুমি সুদের 1টা টাকাও ফেরত দাওনি, আর এখন বলছো পুরো টাকা শোধ করবে? দেখুন দীপেশ বাবু, আপনি কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে সুদে আসলে সব টাকা শোধ করে দেবো। আমার সময়টা খারাপ যাচ্ছে দীপেশ বাবু। আরে সময়ের কথা ছাড়ো, তোমার তো মাথাটাও ঠিক করে কাজ করছে না। আরে তোমাকে কত ভালো আইডিয়া দিয়েছিলাম, রাতারাতি লাখপতি হয়ে যাওয়ার। আরে তুমি কথা শুনলে তবে তো, শুধু আমার কেন সবার টাকা তুমি শোধ করে দিতে পারতে। কি আইডিয়া? নাও, ভুলে গেছো? ঠিক এইভাবে একদিন তুমি আমার টাকাটাও দিতে ভুলে যাবে। আরে বলেছিলাম তো, তোমার শ্বশুর সাবরাতকার বাবু আমার বন্ধুর কাছে লাইফ ইন্স্যুরেন্সের 5 লাখ টাকার একটা পলিসি নিয়েছিল, আর তার নমিনি তোমাকে করেছিল। আর যদি উনি কোনোভাবে মারা যান তাহলে এই সমস্ত টাকা তুমি পেয়ে যাবে, বুঝতে পারলে? আরে ভাই, ওনাকে মেরে ফেলো আর 5 লাখ টাকা তোমার। দীপেশ বাবু, আপনি এটা কি বলছেন? যদি কেউ শুনে ফেলে তো? কেউ শুনতে পাচ্ছে না। আর এমনিতেও হয়তো আপনি জানেন না, এই তো কিছুদিন আগেই আমার শালীর ঠিক বিয়ের দিনই আমার শ্বশুর মশাইয়ের মৃত্যু হয়েছে। আর সেই জন্যই তো আমি আপনাকে ফোনও করতে পারিনি। কি? সরৎকার বাবু মারা গেছেন? কিভাবে? পুলিশের তো এটাই বক্তব্য যে ওনার মার্ডার হয়েছে। মার্ডার? সাবরাতকার বাবুর মার্ডার হয়েছে? এ তো দেখছি সত্যিকারে মেরে ফেলেছে। দীপেশ বাবু, এটা আপনি কি বলছেন? আমি বলতে চাইছি যে দেখো ভাই, এখন যা হয়ে গেছে তো হয়ে গেছে, আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এখন সাবরাতকার বাবু নেই যখন চিন্তা করে কি লাভ? ক্ষমা চাইছি, এরকম সময় আমি তোমাকে টাকার কথা বলছি। টাকার আর কি, আজ নয়তো কাল ঠিকই পেয়ে যাব, দেরি হোক তাতে ক্ষতি নেই। দেখো, আমি তো ভগবানের কাছে প্রার্থনা করব যে ভগবান ওনার আত্মার যেন শান্তি পায়। আমি এখন আসছি ভাই, পরে দেখা হবে। আসছি। দাদা, দাদা এই চায়ের দামটা। পুলিশের সন্দেহ একদম ঠিক যে প্রত্যেক অপরাধের পেছনে একটা মুখ, একটা মস্তিষ্ক আর একটা কারণ থাকে। আর আমার মৃত্যুর পেছনে তো একটা নয়, অনেকগুলি মুখ, অনেকগুলি মস্তিষ্ক আর অনেক অনেক কারণ ছিল। কিন্তু একটা কথা আমি মৃত্যুর পরেও বুঝতে পারিনি, যে কারণটা যত বড়ই হোক না কেন, কারো জীবনের থেকে বড় কি করে হতে পারে? কেউ একজনের প্রাণ কি করে নিতে পারে?